गुड मर्निंग स्टूडेंट्स सबाइके शारदीयार प्रीति और शुभेच्छा जानाई। आमी आज के तोमादेर शेक्सपियरेर सनेट 18 एर शर्ट आंसर टाइप क्वेश्चन्स एगुलोर ऊपर आमी आलोचना करब। लास्ट क्लासे তোমাদের টেক্সটটা পড়িয়েছি। আমি প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমাদের কিছু যে ডিটেলস যে আলোচনা যেগুলো আমি ছেড়ে গিয়েছিলাম সেগুলো আমি টাচ করেই যাব। তোমরা সবাই একটু খাতা নিয়ে পেন নিয়ে নোট করে নেবে। আমি উত্তরগুলো মুখে বলে যাচ্ছি। আগে প্রশ্নগুলো তোমরা অনেক প্রশ্ন পেয়ে যাবে। তোমাদের বিভিন্ন কম্পেনিয়ন বা হেল্প বই রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে। লেট আস স্টার্ট। ফার্স্ট, হোম ইজ সনেট 18 অ্যাড্রেসড টু। হোম ইজ সনেট 18 অ্যাড্রেসড টু, অর্থাৎ সনেট 18 শেক্সপিয়ারের সনেট 18 কাকে অ্যাড্রেস করা হচ্ছে, অর্থাৎ কাকে অ্যাড্রেস করা হয়েছে, কার উদ্দেশ্যে এই সনেট 18 বা কাকে উৎসর্গ করা হয়েছে। আনসারটা হবে, আনসারটা আমি বলে দিচ্ছি। তা লিখবে সনেট 18 ইজ অ্যাড্রেস টু আ ফেয়ার ইউথ হু ওয়াজ সাপোজড টু বি দ্য পোয়েটস ফ্রেন্ড অ্যান্ড প্যাট্রন। তাহলে উত্তরটা হবে টু আ ফেয়ার ইউথ হু ওয়াজ সাপোজড টু বি দ্য পোয়েটস ফ্রেন্ড অ্যান্ড প্যাট্রন। Number 2, why does Shakespeare begin his sonnet with a rhetorical question? কেন শেক্সপিয়ার তার এই সনেটটাকে একটা আলংকারিক প্রশ্ন দিয়ে শুরু করেছেন? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তোমরা বুঝতে পারছো একটা ফিগার অফ স্পিচ, এটাকে বলা হয় ইন্টারোগেশন। তাহলে এই যে রেটোরিক্যাল কোয়েশ্চান অর্থাৎ ইন্টারোগেশন, এর অর্থটা কি? রেটোরিক্যাল এর অর্থটা আমি বলেছিলাম, যখন কোনো প্রশ্ন করা হয়, রেটোরিকের অর্থটা হচ্ছে, রেটোরিক্যালের অর্থটা হচ্ছে সামথিং ইন সাচ আ কোয়েশ্চান, সামথিং ইজ আস্কড নট টু এনকোয়ার এনিথিং। কোয়েশ্চান ইজ আস্কড নট টু এনকোয়ার এনিথিং বাট টু অ্যাসার্ট সামথিং, বাট ফর অ্যাসারশন। তাহলে প্রশ্ন ছিল হোয়াই ডাজ শেক্সপিয়ার বিগিন হিজ সনেট উইথ আ রেটোরিক্যাল কোয়েশ্চান। উত্তরটা হবে Shakespeare begins his sonnet with a rhetorical question in order to convince his readers that the beauty of his friend is beyond comparison. অর্থাৎ পাঠকবর্গকে এটা বোঝাতে যে তার বন্ধুর রূপ বা সৌন্দর্যকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না, অর্থাৎ তুলনাতীত, বিয়ন্ড এনি কম্প্যারিজন, অর্থাৎ তুলনাতীত। নাম্বার 3, টু হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড। এটা সহজ প্রশ্ন। টু হোয়াট কার সঙ্গে ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর রূপ বা সৌন্দর্যকে কী করেছেন? তুলনা করেছেন। তাহলে উত্তরটা হবে দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু আ সামার্স ডে। উত্তরটা হবে টু আ সামার্স ডে। Number 4, why is the beauty of the poet's friend called more temperate than summer? কেন? why কেন the beauty of the poet's friend, কবির বন্ধুর সৌন্দর্য, called মানে বলা হচ্ছে more temperate than summer, গ্রীষ্মের চেয়ে বেশি কি বলা হবে? টেম্পারেট, অর্থাৎ কমনীয়। কেন? সহনশীল। কেন এটাকে বলা হচ্ছে? আমরা টেম্পারেট মানে কি জানি? আমরা পড়েছি আগে। টেম্পারেট আরও মডারেট, রেস্টুরেন্ট, সংযত। কেন বলা হচ্ছে? উত্তরটা হবে দ্য পোয়েটস ফ্রেন্ড, দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ কল্ড মোর টেম্পারেট বিকজ, কারণ unlike the summer's day,
দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ মোর কনসিস্টেন্ট অ্যান্ড সাস্টেনেবল। ঠিক আছে, অর্থাৎ আনলাইক অর্থাৎ নয়, এখানে কোনটা নয়? গ্রীষ্ম যেটা নয়, তার বন্ধু যেমন, তার বন্ধুর যেমন কি রয়েছে, তার বন্ধুর যে সৌন্দর্যটা হয় অনেক বেশি কি স্থায়ী এবং সহনশীল, অনেক বেশি কি বলা হবে সহনীয়, সহনশীল। ঠিক আছে, যেটা গ্রীষ্মের নয়। গ্রীষ্ম মাঝে মধ্যে কী হয়, তার যে ডিমেরিটস প্রচণ্ড তাপ দেয়, অর্থাৎ মানুষের কাছে সেটা অস্বস্তির বা অসহ্যের কারণ হয়ে দাঁড়ায়। তাই কবি বলছেন, আনলাইক দ্য সামার্স ডে দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ মোর কনসিস্টেন্ট অ্যান্ড সাস্টেনেবল। নাম্বার 5, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ সামার? এখানে এই দাগে অনেকগুলো প্রশ্ন আছে। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ সামার? দেখো পাট পাট করে আছে, সবগুলো প্রায় একই রকম উত্তর। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ সামার, উত্তরটা কী হবে? দ্য ডিউরেশন অফ সামার ইজ ভেরি শর্ট, উত্তরটা হবে ভেরি শর্ট। অথবা এই টাইপের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য এক্সপ্রেশন সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। তাহলে এই যে এক্সপ্রেশনের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন, উত্তরটা লিখে নাও। বাই দ্য এক্সপ্রেশন দ্য পোয়েট মিনস টু সে দ্যাট, অথবা দ্য এক্সপ্রেশন সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট মিনস দ্যাট দ্য টাইম, মানে সময়টা, অ্যালোটেড টু দ্য সামার, যেটা সামারের জন্য, গ্রীষ্মের জন্য যেটা বরাদ্দ, ইজ হয় ভেরি শর্ট। এটাকে বোঝাতে এই যে এক্সপ্রেশনটা সামার্স লিজ হাত অল টু শর্ট আর ডেট, ঠিক আছে, হাত তোমরা জানো পড়িয়েছি, হ্যাজ অল টু শর্ট আর ডেট। নেক্সট এইরকম প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার্স লিজ? সামার্স লিজ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এই যে এক্সপ্রেশনটা সামার্স লিজ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তাহলে উত্তরটা দেখো, উত্তরটা লিখে নাও। সামার্স লিজ অ্যাকচুয়ালি মিনস কন্ট্রাক্ট অফ সামার, আমরা এটাকে কী বলি? চুক্তি বলি। বাট হেয়ার সামার্স লিজ মিনস স্টে অর ডিউরেশন অফ সামার, স্টে অর ডিউরেশন অফ সামার। নাম্বার 7, হোয়াই ইজ নট সামার পার্মানেন্ট? গ্রীষ্মটা কেন স্থায়ী নয়? তোমরা জানো সামার বা গ্রীষ্মকে আমরা স্থায়ী বলি না, কারণ প্রকৃতির যে ঋতুচক্রে গ্রীষ্ম, এটা ইংল্যান্ডের কথা বলা হচ্ছে, আমাদের কাছে যেটা গ্রীষ্মটা খুব যেটা অসহ্য করা যায় না, বিরক্তিকর, অস্বস্তিকর, যেটা ইংল্যান্ডে সেটা খুব মনোরম। যাই হোক, প্রশ্ন ছিল হোয়াই ইজ নট সামার পার্মানেন্ট, কেন গ্রীষ্মটা স্থায়ী নয়? তাহলে উত্তরটা হবে সামার, গ্রীষ্ম স্থায়ী নয়, সামার ইজ নট পার্মানেন্ট বিকজ ইটস বিউটি, তার যে সৌন্দর্য, তার যে স্থায়িত্ব, ডিউরেশন, ইজ সাবজেক্ট টু দ্য সাইক্লিক চেঞ্জ অফ নেচার, সাইক্লিক চেঞ্জেস অফ নেচার, ঠিক আছে, নেচার্স চেঞ্জিং কোর্স, কারণ ঋতুচক্রে বদল হতে বাধ্য, এই সাবজেক্ট টু চেঞ্জ মানে হতে বাধ্য, সাইক্লিক চেঞ্জ অফ নেচার। নাম্বার 8, হু হার্মস দ্য ফ্লাওয়ার্স অফ সামার? ঠিক আছে, কে নষ্ট করে গ্রীষ্মের কীগুলোকে? ফুলের কুঁড়িগুলোকে। ডার্লিং বার্ডস অফ মে কথাটা ছিল, ডার্লিং বার্ডস অফ মে অর ফ্লাওয়ার্স অফ সামার। সহজ উত্তর, হু, উত্তরটা কী হবে? দ্য রাফ উইন্ডস, দ্য রাফ উইন্ডস হার্মস, দ্য রাফ উইন্ডস হার্ম দ্য ফ্লাওয়ার্স অফ সামার, দ্য রাফ উইন্ড হার্মস দ্য ফ্লাওয়ার্স অফ সামার। অথবা আছে হোয়াট শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে? হোয়াট শেক্স, কীটা নাড়িয়ে দেয়, চমকে দেয়, ধমকে দেয়, ঠিক আছে, দ্য ডার্লিং বার্ডস অফ মে, মেয়ের সুন্দর বা প্রিয় কুঁড়িগুলোকে। একই উত্তর, রাফ উইন্ড শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে।
নেক্সট নাম্বার 9, মেনশন দ্য ডিমেরিটস অফ সামার। সামারের কতগুলো খারাপ দিক বা ত্রুটি, ঠিক আছে, সেগুলোকে তুলে ধরো। খারাপের যে খারাপ, সামারের গ্রীষ্মের যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো কয়েকটা উদাহরণ দাও বা উল্লেখ করো। উত্তরটা হবে সামার ইজ শর্ট লিভড, নাম্বার 1। নাম্বার 2, ইট ইজ টু হট টু বিয়ার বা টু টলারেট। নাম্বার 3, ইট সামটাইম হার্মস দ্য ডার্লিং বার্ডস অফ মে। এগুলো হচ্ছে তার সব ত্রুটি, তার খারাপ দিক, তার অন্ধকার দিক। তারপরে নাম্বার 10, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আই অফ হেভেন রেফার টু। হোয়াট ডাজ দ্য ফ্রেজ আই অফ হেভেন রেফার টু, এখানে এই যে শব্দগুচ্ছটা দ্য আই অফ হেভেন বলতে কি বোঝানো হয়েছে? সহজ উত্তর, দ্য ফ্রেজ আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। তারপরে নাম্বার 11, হুজ গোল্ড কমপ্লেক্সন ইজ বিং স্পোকেন অফ। হুজ গোল্ড কমপ্লেক্সন, কার স্বর্ণময় দ্যুতি বা গাত্রবর্ণ, এখানে কমপ্লেক্সন স্কিন ডট আমরা বলি যেটাকে, ঠিক আছে, কমপ্লেক্সন গাত্রবর্ণ, কার গাত্রবর্ণের এখানে উল্লেখ করা হচ্ছে, তাহলে কি বলা হবে? হুজ। উত্তরটা কী হবে? দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ বিং স্পোকেন অফ। আরেকটা প্রশ্ন আছে এইরকম, হুজ গোল্ড কমপ্লেক্সন ইজ ডিমড অ্যান্ড হোয়াই, কার এই যে সোনালি দ্যুতিটা ম্লান হয়ে যায়, আবছা হয়ে যায় এবং কেন হয়? উত্তরটা হবে কি? দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড ডিউ টু দ্য ক্লাউডস। নাম্বার 12, but the eternal summer shall not fade. এখানে দেখো প্রশ্ন আছে, what does the poet mean by the term eternal summer বলতে এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? তাহলে উত্তরটা কি হবে? by the term eternal summer the poet means his friend's everlasting beauty and youth. By the term eternal summer the poet means his friend's everlasting beauty and youth. ঠিক আছে, তার চিরন্তন, তার অমর রূপ এবং তার তারুণ্যের উল্লেখ করেছেন। তাহলে হোয়াট ডাজ, আরেকটা প্রশ্ন আছে এই লাইনে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বাট হিয়ার মিন। তোমরা জানো পড়ানোর সময় বলেছি একটা ভোল্টা, অর্থাৎ পরিবর্তন, হঠাৎ করে মতের পরিবর্তন, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বাট হিয়ার মিন, এটা বলা কি একটা মানে এটাকে কী বলা হচ্ছে? একটা কনজাংশন, অ্যাডভার্জেটিভ কনজাংশন, একটা বৈপরীত্য, একটা বিপরীত অর্থকে বোঝাতে, যেটা এখানে ভোল্টা। আচ্ছা, এখানে বাট, এই কনজাংশনটার অর্থটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে উত্তরটা লিখবে, দ্য ওয়ার্ড বাট হিয়ার মিনস অন দ্য কন্ট্রারি। নাম্বার 13, হুজ ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কার কি বলা হবে? চিরন্তন সৌন্দর্য, সামার বা গ্রীষ্ম, শ্যাল নট ফেড, কারণ সামার যেন কিসের প্রতীক? বলা যায় এভারলাস্টিং বিউটি অ্যান্ড ইউথ। কার? উত্তরটা কী হবে? দ্য ইটার্নাল সামার অর দ্য পজেশন অফ দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড শ্যাল নট ফেড। এবারে এরকম একটা প্রশ্ন আছে, হাউ ডাজ দ্য পোয়েটস ফ্রেন্ড সারপাস এ সামার্স ডে। হাউ ডাজ দ্য পোয়েটস ফ্রেন্ড সারপাস, অতিক্রম করে না, এখানটা কী বলা হবে? কি হয় এখানে? গ্রীষ্মের দিনকে কীটা ছাপিয়ে যায়, মানে কোন দৃষ্টিকোণ থেকে কবির বন্ধু গ্রীষ্মকে ছাপিয়ে যায়, ঠিক আছে। উত্তরটা হবে দ্য পোয়েটস ফ্রেন্ড সারপাস, ডাজ কথাটা ছিল, প্রশ্নটা হাউ ডাজ দ্য পোয়েটস ফ্রেন্ড সারপাসেস আ সামার্স ডে
দ্য পোয়েটস ফ্রেন্ড সারপাসেস আ সামার্স ডে ইন লাভলিনেস অ্যান্ড টেম্পারেন্স অর কামনেস। শান্ততা মানে কি, কমনীয়তা, তার লাবণ্য এবং তার শান্ত স্নিগ্ধ তার বৈশিষ্ট্যের জন্য, তার চরিত্রের জন্য, স্বভাবের জন্য গ্রীষ্মকে ছাপিয়ে যায়। এবারে আছে পরের প্রশ্ন নাম্বার 14, দেখে নাও। নাম্বার 14, হোয়াট উইল নট দ্য পোয়েটস ফ্রেন্ড লুজ। হোয়াট উইল নট দ্য পোয়েটস ফ্রেন্ড লুজ, কবির বন্ধু কিটা হারিয়ে ফেলবে না। তাহলে উত্তরটা হবে কি, দ্য পোয়েটস ফ্রেন্ড উইল নট লুজ দ্য ইটার্নাল সামার or the possession of the fair he owns. The eternal summer or the possession of the fair he owns, মানে সে যে সৌন্দর্যের অধিকারী সেটাকে সে কখনো হারাবে না। নাম্বার 15, হোয়াট শ্যাল নট ডেথ ডু টু দ্য পোয়েটস ফ্রেন্ড। হোয়াট শ্যাল নট ডেথ ডু, মৃত্যু কীটা করতে পারবে না, টু দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর কীটা করতে পারবে না, মৃত্যু কবির বন্ধুর কীটা করতে পারবে না। দেখো এখানে এই দাগে অনেকগুলো প্রশ্ন আছে। তাহলে প্রথম উত্তরটা হবে ডেথ শ্যাল নেভার ব্র্যাগ অর বোস্ট। ডেথ শ্যাল নেভার বোস্ট অর ব্র্যাগ, কখনো বড়াই করতে পারবে না। অফ হিজ অমনিপোটেন্স, তার যে কী বলা হবে সর্বময় ক্ষমতা, তার যে ক্ষমতা, চরম ক্ষমতা। ওভার দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর ওপরে, অর্থাৎ কবির বন্ধু ওপরে তার ক্ষমতাকে কখনো কি করতে পারবে না, ক্ষমতা নিয়ে বড়াই করতে পারবে না। ঠিক আছে, এরপর একটা পার্ট আছে, হোয়াট উড ডেথ ফেল টু ডু। হোয়াট উড ডেথ ফেল টু ডু, মানে মৃত্যুটা কি করতে ব্যর্থ হবে। উত্তরটা হবে ডেথ শ্যাল নট boastfully drag the poet's friend to his seat, অর্থাৎ মৃত্যু কখনো বড়াই করে কবির বন্ধুকে তার ছায়াতে, ঠিক আছে, নিয়ে যেতে পারবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, হাউ ডাজ শেক্সপিয়ার পার্সনিফাই ডেথ। কীভাবে শেক্সপিয়ার ডেথ অর্থাৎ মৃত্যুর উপরে ব্যক্তিত্ব আরোপণ করেছেন, অর্থাৎ কীভাবে তাকে পার্সনিফাই করেছেন, কীভাবে মৃত্যু, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, তার উপর কীভাবে প্রাণের সত্তা আরোপিত হয়েছে। উত্তর, ডেথ ইজ পার্সনিফাইড অ্যাজ এ বোস্টফুল ম্যান। ডেথটাকে এখানে কি করা হয়েছে, মৃত্যুর পরে ব্যক্তিত্ব আরোপিত হয়েছে কীরকম, অ্যাজ এ বোস্টফুল ম্যান, একজন অহংকারী মানুষ হিসাবে। ঠিক আছে, যে হু টেক্স প্রাইড, যে গর্ব করে, কিসে গর্ব করে, ইন হিজ গ্রুসাম পাওয়ার, তার ভয়ঙ্কর তার ক্ষমতা বা শক্তি নিয়ে। অথবা হু ফোর্সেস এভরিওয়ান, যে সবাইকে বাধ্য করে, কম্পেলস এভরিওয়ান ইনটু হিজ এমব্রেস অর টু ওয়ান্ডার ইন হিজ সেট, তার চুম্বন খেতে অথবা তার কি রাজ্যে কি করতে, বিচরণ করতে, তার ছায়াতে বিচরণ করতে। ঠিক আছে, এইভাবে শেক্সপিয়ার পার্সনিফাইজ ডেথ। নাম্বার 16, হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন। কেন প্রত্যেক সুন্দর বস্তু থেকে সৌন্দর্যটা একদিন কি হয়ে যায়, ম্লান হয়ে যায়। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, একদম তোমাদের কবিতার লাইন। কেন কবি এই কথাটা কেন বলছেন, কিভাবে হয়? তাহলে উত্তরটা হবে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্স ডিউ টু চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। তাহলে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্স ডিউ টু চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স, অথবা কোর্স আনট্রিমড, ঠিক আছে, আনঅল্টার্ড। আরেকটা প্রশ্ন ছিল একই টাইপের, হোয়াট হ্যাপেন্ড বিকজ অফ দ্য নেচার্স চেঞ্জিং কোর্স। তাহলে নেচার্স চেঞ্জিং কোর্সের কারণে কি ঘটেছিল বা কি ঘটতে পারে, হোয়াট হ্যাপেন্স বা হোয়াট হ্যাপেন্ড। তাহলে বিকজ অফ দ্য নেচার্স চেঞ্জিং কোর্স
এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্স, এটাকে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্স হলো কি ডিক্লাইন্ড অর্থাৎ বাউন্ড, এটা ঘটেছিল না, হ্যাপেন্স, হোয়াট হ্যাপেন্স বিকজ অফ দ্য নেচার্স চেঞ্জিং কোর্স, এটা প্রেজেন্ট টেন্সে হবে বলে প্রশ্নটা পাস্ট টেন্সে হয়ে গেছে। কি ঘটে, তাহলে উত্তরটা হবে কি এভরি বিকজ অফ নেচার্স চেঞ্জিং কোর্স এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্স। তাহলে হোয়াট মেক্স এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন, এটা জানো হোয়াট মেক্স কিটা, তাহলে উত্তরটা কী হবে চান্স অর নেচার চেঞ্জিং কোর্স, চান্স অর নেচার চেঞ্জিং কোর্স মেক্স এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন। আরেকটা পার্ট আছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য লাইন নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, মানে এই যে এক্সপ্রেশনটা, এই যে লাইনটা নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। তাহলে কি হবে বাই দ্য লাইন নেচার্স চেঞ্জিং কোর্স দ্য পোয়েট মিনস দ্যাট, মিনস টু সে দ্যাট নেচার কিপস অন চেঞ্জিং। তাহলে এই যে লাইনের মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে নেচার কিপস অন চেঞ্জিং, প্রকৃতি পরিবর্তনশীল, অর্থাৎ মানে কি অবিরাম পরিবর্তনশীল, অ্যান্ড নাথিং ক্যান ইন্টারাপ্ট ইট, এবং কেউই একে কি করতে পারে না, বাধা দিতে পারে না, অর্থাৎ প্রকৃতি পরিবর্তনশীল। এটার দ্বারা, এই এক্সপ্রেশনটার দ্বারা, এই লাইনের দ্বারা কবি এটাই বোঝাতে চেয়েছেন। নেক্সট প্রশ্ন, হোয়াট ডু দ্য ওয়ার্ডস ইটারনাল লাইন্স রেফার টু, এই যে শব্দগুচ্ছ ইটারনাল লাইন্স, এটা কাকে বোঝাচ্ছে, উত্তরটা হবে দ্য ওয়ার্ডস ইটারনাল লাইন্স রেফার টু, ঠিক আছে, এটাকে আমি যদি ইটারনাল লাইনটাকে আমি যদি এতে রাখি, মানে কোটেশনের মধ্যে, তখন কি লিখবে সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে, রেফার্স টু দ্য ভার্স বা দ্য ওয়ার্ডস রেফার টু দ্য ভার্স রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার অর রিটেন বাই দ্য পোয়েট হিমসেলফ। পরের প্রশ্ন, হোয়াট উইল মেক দ্য পোয়েটস ফ্রেন্ড ইমমর্টাল, হোয়াট উইল মেক দ্য পোয়েটস ফ্রেন্ড ইমমর্টাল, কিটা কবির বন্ধুকে অমর করে রাখবে। তাহলে উত্তরে লিখবে কি দ্য পোয়েটস সনেট, হোয়াটের জায়গায় দ্য পোয়েটস সনেট অর ভার্স উইল মেক দ্য পোয়েটস ফ্রেন্ড ইমমর্টাল, উইল মেক হিজ ফ্রেন্ড ইমমর্টাল। পরের পার্টটা ছিল হোয়াট গিভস লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড, হোয়াট গিভস লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড, মানে কিটা কবির বন্ধুকে জীবন দান করবে। এখানে লাইফটা হচ্ছে একটা প্রশ্ন আছে, পরে এখানে বলে দেওয়া হবে কিটা তাকে অমরত্ব দান করবে। লাইফ বলতে এখানে ইমমর্টালিটি, উত্তরটা হবে কি দ্য ভার্স অর দ্য সনেট রিটেন বাই শেক্সপিয়ার গিভস লাইফ টু হিজ ফ্রেন্ড। তারপর একটা পার্ট আছে হাউ ক্যান দ্য ইটারনাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড বি মেনটেন্ড, কীভাবে কবির বন্ধুর যে চিরন্তন গ্রীষ্ম বা সৌন্দর্য, তার যে তারুণ্য কীভাবে এখানে সংরক্ষিত থাকবে, অর্থাৎ বজায় থাকবে, ঠিক আছে। উত্তরটা হবে কি দ্য ইটারনাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ক্যান বি মেনটেন্ড থ্রু দ্য ইটারনাল লাইন্স অফ হিজ ভার্স, থ্রু দ্য ইটারনাল লাইন্স অফ হিজ ভার্স। আরেকটা পার্ট আছে হাউ উইল দ্য পোয়েটস ফ্রেন্ড গ্রো টু টাইম, হাউ উইল দ্য পোয়েটস ফ্রেন্ড গ্রো টু টাইম, ঠিক আছে, কীভাবে সময়ের সঙ্গে কবির বন্ধু, সময়ের সঙ্গে সঙ্গে কবির বন্ধু বেড়ে উঠবে। তাহলে উত্তরটা কী হবে দ্য পোয়েটস ফ্রেন্ড উইল গ্রো টু টাইম ইন দ্য ইটারনাল লাইন্স অফ হিজ সনেট অর ভার্স, একই উত্তর প্রায়, ওই জন্য একই দাগে আছে। নাম্বার 19, হাউ লং উইল দ্য পোয়েটস ফ্রেন্ড বি রিমেম্বার, হাউ লং উইল দ্য পোয়েটস ফ্রেন্ড বি রিমেম্বার, সহজ উত্তর। তাহলে কী হবে দ্য পোয়েটস ফ্রেন্ড উইল বি রিমেম্বার অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি অর অ্যাজ লং অ্যাজ হিজ ভার্স লিভস। তাহলে যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস চালাবে, যতদিন মানুষ দেখবে, মানে চোখে দেখতে পাবে, অর্থাৎ যতদিন পাঠকবর্গ বেঁচে থাকবে এবং এই বইটা পড়বে, অর্থাৎ অ্যাজ লং অ্যাজ হিজ ভার্স লিভস, যতদিন তার এই কবিতাটা কী থাকবে, অমর থাকবে, বেঁচে থাকবে, হ্যাঁ, ততদিন কবির বন্ধু স্মরণীয় হয়ে থাকবেন। আরেকটা পড়া যে হাউ লং ডাজ দ্য পোয়েটস
হাউ লং ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট, আশা করেন, হিজ ফ্রেন্ড টু লিভ, একই উত্তর, আশা করেন তার বন্ধু বেঁচে থাকবে। আচ্ছা, এবারে নাম্বার 20, হোয়াট ডাজ দ্য পোয়েট অবজার্ভ অ্যাবাউট ডেথ অ্যান্ড টাইম ইন দিস সনেট, ইন হিজ সনেট, তার এই সনেট 18, তার এই সনেটে কবি মৃত্যু এবং সময় সম্পর্কে তার পর্যবেক্ষণটা কী, মানে কি দেখেছেন, কি লক্ষ্য করেছেন, তার যে এক্সপিরিয়েন্সটা কি, অভিজ্ঞতাটা কি, এই সনেটে যেটাকে তিনি তুলে ধরেছেন। আমরা বলতে পারি মৃত্যু সবার কাছে অনিবার্য, নান ক্যান অ্যাভয়েড ইট, ডেথ ইজ ইনএভিটেবল টু অল, নান অর নাথিং ক্যান অ্যাভয়েড ইট। এটা ইট ক্যান বোস্টফুলি ফোর্স এভরিওয়ান, এটা খুব গর্বের সঙ্গে সবাইকে টেনে নিয়ে যায়, টু ওয়ান্ডার ইন হিজ শেড, তার অন্ধকার জগতে, তার ছায়াতে। আর টাইম সম্পর্কে কি বলেছেন? টাইম সম্পর্কে তিনি বলেছেন টাইম ক্যান ব্রিং, সময় আনতে পারে, ইনএভিটেবল চেঞ্জ টু এভরিথিং, অনিবার্য পরিবর্তন সবার ক্ষেত্রে, টু এভরিথিং অর এভরি ন্যাচারাল অবজেক্ট অর অবজেক্ট অফ নেচার, প্রকৃতির সব বস্তু ক্ষেত্রে কি অনিবার্য পরিবর্তন আনতে পারে সময়। নাম্বার 21, সো লং লিভস দিস গিভস লাইফ টু দি, যতদিন এটা বেঁচে থাকবে, এটা তোমাকে অমরত্ব দান করবে, তোমাকে জীবন দান করবে। হোয়াট ডাজ দ্য পোয়েট রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস, এখানে দিস বলতে কি এটা বোঝাতে চেয়েছেন? এটা সহজ উত্তর, দিস রেফার্স টু দ্য ভার্স অর সনেট রিটেন বাই শেক্সপিয়ার। আরেকটা পার্ট আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লাইফ হেয়ার মিন, হেয়ার লাইফ মিনস, উত্তরটা সহজ আছে, ইমর্টালিটি, আমি আগেও বলেছিলাম, হেয়ার লাইফ মিনস ইমর্টালিটি। 22 কোয়েশ্চেন নাম্বার, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দিস পোয়েম, এই কবিতাটার, এই সনেটের মেসেজটা কি, মানে এই কবিতাটা পড়ে, সনেটটা পড়ে আমরা কি মেসেজটা পাই, কি বার্তাটা পাই, এর দ্বারা কবি কি বার্তা দিতে চেয়েছেন এই সনেটের মাধ্যমে? দেখবে অনেক রকম উত্তর হয়, বিভিন্ন ক্রিটিকের বিষয়টা প্রায় একই, বিভিন্নভাবে বলা হয়েছে। লিখতে পারো এরকম, বিউটি ইজ ইটারনাল, দ্য মেসেজ অফ দিস পোয়েম অর দ্য মেসেজ অফ দিস সনেট ইজ, বলে কোলান দিয়ে দিবে বিউটি ইজ ইটারনাল। কোটেশান দিয়ে করতে পারো, ইজ দ্যাট বিউটি ইজ ইটারনাল, চেঞ্জ হবে না, কারণ আগেও ছিল, এখনও আছে, আর থাকবেও। অথবা হতে পারে আর্ট অ্যান্ড লিটারেচার, শিল্প এবং সাহিত্যের, বোথ মানে দুটোরই, বিট আর্ট অর লিটারেচার, এটা হতে পারে যে কোনো শিল্প সৃষ্টি, লিটারেচার অর ক্রিয়েশন, হ্যাজ দ্য পাওয়ার টু ইমর্টালাইজ মর্টাল বিংস, ঠিক আছে, মর্টাল বিংস অর্থাৎ মরণশীল মানুষকে, বস্তুকে কী করতে পারে, অমরত্ব দান করতে পারে, এটা হতে পারে একটা মেসেজ। আবার হতে পারে, আমরা দেখি শেক্সপিয়ারের কবিতায়, এই সনেটে, দেয়ার ইজ অলওয়েজ আ রেস, বা দেয়ার ইজ আ রেস, রেস বলতে কি, কম্পিটিশান, দেয়ার ইজ এ রেস বিটুইন টাইম অ্যান্ড বিউটি, টাইম অ্যান্ড লাভ, এখানে কি লাভ, এখানে কবি কী করেছেন, সেলিব্রেট করেছেন তার যে বন্ধুর সৌন্দর্যকে, তার রূপকে, তার গুণকে, তার তারুণ্যকে, অমরত্ব দেওয়ার জন্য তার এই প্রয়াস, তার এই সনেট, তার এই ভার্স কবিতা। তাই আরেকটা মেসেজ হতে পারে, তাহলে ইন এ রেস বিটুইন, একটা প্রতিযোগিতায়, বিটুইন মানে দুজনের মধ্যে, টাইম অ্যান্ড বিউটি, এখানে আছে টাইম অ্যান্ড বিউটি, অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি। তাহলে এই যে দুজনের যে প্রতিযোগিতা, দুটোর প্রতিযোগিতা, সময় এবং সৌন্দর্য, টাইম অ্যান্ড বিউটি, দ্য ল্যাটার, ল্যাটার বলতে কি বিউটি, পরে আছে বিটস দ্য ফর্মার, বিউটি বিটস দ্য টাইম, ফর্মার বলতে কি টাইম, ঠিক আছে।
তারপরে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ফেয়ার, এখানে ফেয়ার বলতে কবি কী বোঝাতে চেয়েছেন পড়ানো হয়েছে। ফেয়ারে মানে দুটো ফেয়ার আছে, প্রথম ফেয়ারটার অর্থটা কি, তাহলে ফার্স্ট ফেয়ার রেফার্স টু অল বিউটিফুল অবজেক্টস অফ নেচার, ফার্স্ট ফেয়ার refers to all beautiful objects of nature and the second fair refers to beauty as a whole। তারপরে what does the word summer stand for, এটা অনেকবার হয়েছে, এখানে সামারটা এখানে কিসের প্রতীক, সহজ উত্তর সামার here stands for everlasting beauty and youth, everlasting beauty and youth। তারপরে আছে একটু প্র্যাকটিস করবে, একটু মানে দেখে নেবে। এই কবিতায় এই সনেটে আমরা অনেকগুলো ফিগার অফ স্পিচ পেয়েছি, ফিগার্স অফ স্পিচ, বাক্যালঙ্কার। ঠিক আছে, তোমরা এ সম্পর্কে আরও ডিটেলস জানবে যখন আরও মানে ইংরেজি নিয়ে তোমরা আরও কালচার করবে, আরও বেশি করে জানবে। সেরকম কতগুলো ফিগার্স অফ স্পিচ এখানে ব্যবহার করেছেন কবি, তার মধ্যে আমি কয়েকটা বলে দিচ্ছি। একদম ফার্স্ট লাইনে আছে ইন্টারোগেশন, তারপর আছে মেটাফোর, ইন্টারোগেশন, মেটাফোর, পার্সনিফিকেশান, বুঝতে পেরেছ, পার্সনিফাই করা হচ্ছে ডেথকে, সামারকে। তারপরে আছে মেটোনিমি আছে, ইমেজারি আছে, তারপরে আছে মোটামুটি এরকম 3-4-5টা নাম, মানে 2-3টে নাম মনে রাখলেই হবে, আরও আছে অনেকগুলো আছে। ইমেজারি আছে, হাইপার বেটন আছে, তোমরা এখন বুঝতে পারবে না, ইনভার্সান অর্থাৎ গ্রামাটিক্যাল অর্ডারটা চেঞ্জ হয়ে যায়, যেমন আমরা সেন্টেন্সে যেমন দেখি তার যে অর্ডারটা সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইত্যাদি ইত্যাদি এগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তারপরে আছে পেরিফ্রেসিস অর্থাৎ একটা সহজ জিনিসটা ঘুরিয়ে বলা, সারকামস্লোকিউশন বলা হয়, সারকামস্লোকিউশন তো ঘুরিয়ে বলা, সহজ জিনিসটাকে ভৃগু দাদু নিপেন বাবুর মতো ঘুরিয়ে বলা। ঠিক আছে, যাই হোক এইভাবে মনে রাখবে। তাহলে মনে রাখবে ইন্টারোগেশন, মেটাফোর, পার্সনিফিকেশান, মেটোনিমি, ইমেজারি, যটা মনে রাখতে পারো মনে রাখবে, দেখে বইতে আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বুঝতে পেরেছ এই পরিস্থিতিতে পূজাকে সেরকম উপভোগ করা যাবে না, বৃষ্টি আগামীকাল থেকে হওয়ার পূর্বাভাস আছে। ঠিক আছে, যাই হোক আজকে আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।